নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আজ কয়েকটি কথা বলতে চাই। একটা জিনিস আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন, মানুষ এখন ভীষণ পরিমাণে হিংস্র হয়ে গেছে, কিছুটা পশুর মতো হিংসায় অন্তর্ভরা। অথচ দেখবেন ফোনের রিংটোনে একটা করে ঠাকুরের গান বাজছে, কত ভক্তি। আর কাজ হলো মানুষের পিছনে কাঠি করা। এইসব হিংসুটে প্রাণীগুলো জানা নেই চেনা নেই সবার সাথেই হিংসে করে। আমি বলছি ইউটিউবের কথাই। আমরা এখানে পার্সোনালি কেউই কাউকে চিনি না, অথচ এই হিংসুটে প্রাণীগুলো সেখানেও ছাড়ে না। দুটো ভিউ বেশি হতে দেখে হিংসেতে জ্বলে যায় আর পিঠ পিছে কাঠি করে। আচ্ছা বলুন তো, এই হিংসুটে প্রাণীগুলো ইউটিউবের অচেনা মানুষদের সাথে যদি হিংসের বশবর্তী হয়ে কাঠি করতে পারে, তাহলে সে তার পরিবারের মানুষদের সাথে কি করে? পরিবারের মানুষদের উন্নতি দেখলে এরা কতখানি নিচে নামতে পারে বলে মনে হয় আপনাদের? আর এই হিংসুটে প্রাণীগুলোর কথাই আমি বলছি। আমাকেও চেনে না এরা পার্সোনালিভাবে। যদি পার্সোনালি জানতো, আমার সুলেখিকা হবার জন্য সার্টিফিকেটগুলো দেখতো, কিংবা ভালো লেখার জন্য সমস্ত দামি দামি উপহারগুলো যেগুলো আমি পেয়েছি সেগুলো দেখতো, যদি দেখতো আমার মেডেলটা ভালো লেখিকা হবার জন্য যেটা আমি পেয়েছি, তাহলে আরও কত হিংসাই না করতো। আমি নিজের সম্বন্ধে এত কথা কোনোদিনই বলিনি। আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা নিশ্চয়ই জানেন আমি কখনোই আমার সম্বন্ধে পার্সোনালি কোনো কথাই বলি না। কিন্তু আজ বলতে বাধ্য হলাম এই তমগুণে পরিপূর্ণ প্রাণীদের উদ্দেশ্যে। এত ভারী কথা হয়তো তারা বুঝতে পারবে না, কাঠি করা যাদের স্বভাব। সরি, মানুষ বলতে এদের পারলাম না, তাই প্রাণী বলছি। যারা মানুষ হয়ে আর এক মানুষের ক্ষতি করতে পারে তারা, আর যাই হোক, মানুষ নয়, অমানুষ। তবুও আমার কথা আজ আপনাদেরকে জানালাম, আপনারাও আপনাদের মতামত জানাবেন। আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রোমান্টিক গল্প, আপনারা শুনে দেখুন। আমার তো গল্পটা ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুনে ফেলি সেই গল্পটা। অরিত্রর মন খারাপ রিনির জন্য। ওকে কিছুতেই মোবাইলে ধরতে পারছে না। সকালে থেকে ভিজিটর পেয়েছিল, হয়তো ফেসবুকে চ্যাট করছিল, কিন্তু বিকেলের পর থেকে অন্তত 10 বার ফোন করেছে। এমনকি পরের দিনও ওদিক থেকে নো রিপ্লাই। এমনই আকার, কোথায় থাকে জিজ্ঞেস করা হয়নি। এগুলো তো কমন সেন্স। প্রথম 2-1 দিনের আলাপের সূত্রপাত তো এভাবেই হয়। কোথায় থাকিস, কি পড়িস, কি পছন্দ করিস ইত্যাদি। এসব কিছুই জিজ্ঞেস করেনি। ওর রূপে গুণে পুরো ফিদা অয়ন। অথচ গত পরশু সন্ধ্যেবেলায় কতক্ষণ কাটিয়েছে, কথা হয়েছে। মোহরকুঞ্জ তখন জমজমাট ছিল। আলো ঝর্ণা দেখতে খুব ভালো লাগে রিনি। বছর 2 আগে দাদা বৌদির কাছে গিয়েছিল বেড়াতে। ওরা স্টেটাস অ্যারিজোনাতে থাকে, সেখান থেকে লাস ভেগাসে বোলাজিও হোটেলের সামনে আলো ঝর্ণা দেখেছিল। সে আরো বিশাল সুন্দর, ফোয়ারা জলে আরো ভেরিয়েশন, মিউজিকের সঙ্গে ঝর্ণা ধারায় জলপরীরা যেন নূপুর পরে ডান্স করছিল। সেই কারণে মোহরকুঞ্জের আলোক ঝর্ণা ওর মন টানে। তার পেছনে সাদা ভিক্টোরিয়ায় ঠায় দাঁড়িয়ে। আর অরিত্রর মন টানে খেলতে, রিনির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসে ইলিবিলি খেলা। রিনির শরীরের খাঁজে খাঁজে অজন্তা ইলোরার ভাস্কর্য। রিনি সেটা বোঝে বলে সেই খেলায় অরিত্রকে অ্যালাউ করে। তবে একটা লক্ষণ দেখা যায়, এবং সে তাই লক্ষণ রেখাও টেনে থাকে। একটু ফাঁকা জায়গা থেকে বেঞ্চে ওরা পাশাপাশি বসেছিল। জায়গাটা
ছায়া অন্ধকারে ঢাকা, ঠিক দুজনেরই পছন্দ মতো জায়গা। বিশেষ কেউ দেখার নেই, ডিস্টার্ব করারও নেই। অরিত্র নেটি বল নিয়ে ড্রিবল করছিল, পায়ে নয় হাতে। গোল করার জন্য উসকুসে হাত ফকর খুঁজছিল। সব খেলার একটা নিয়ম থাকে, এই খেলার কোনো বাঁধা ধরা নিয়ম নেই, যে যেরকম খেলতে পারে। রেনি মিছিমিছি রাগ দেখিয়ে বলেছিল, তাহলে এই পাবলিক প্লেসে বসি? তুই কিন্তু লিমিট ক্রস করছিস। জানিস এইসব চত্বরে ড্যাডের কত স্পাই ছাড়া আছে, খবর পেলে হাত ভেঙে দেবে। অরিত্র তখন রিনির শরীরের ঘ্রাণে বন্ধ, ঠোঁট দুটো ওর ঘাড়ে গুঁজে টুকুস করে চুমু খায়। বলেছিল, নিকুচি করেছে তোর ড্যাডের। এই হাত হচ্ছে গিয়ে মারাদোনার ভগবানের হাত, ধরতে পারলে তো একেবারে নিখুঁত প্লেজিং। মুখে বলে অরিত্র বুকের মধ্যে দুধপকনি শুরু হয়েছিল। ব্যাপারটা তলিয়ে দেখতে থাকে। গতকাল দুজনের মোহরকুঞ্জের সাক্ষাৎকারটা ছিল 5 বারের। সম্ভবত দ্বিতীয় সাক্ষাতে এই মোহরকুঞ্জেই দুজনে পাশাপাশি বসেছিল। তখন অতটা ঘনিষ্ঠ হওয়ার প্রশ্নই ওঠে না। বিগতখানে ফাঁক ছিল মাঝে। রিনি সাইড ব্যাগ থেকে একটা ডিজিটাল ক্যামেরা বার করে বলেছিল, দেখ আমার ছবিটা দারুণ না? বেশ বিজ্ঞাপনের মেয়েদের মতো হাসি খুশি রিনি, টুল পরা দিয়ে আরো সুন্দর লাগছিল। অয়ন বলেছিল, তোরটা তো জাস্ট ফাটাফাটি, কিন্তু তোর সঙ্গে গপর গপর লোকটা কে রে? মারবো থাপ্পড়, ওটা আমার ড্যাডি। কত ম্যানলি ফিগার, কোথায় আছে জানিস? কোথায় আবার? নিশ্চয়ই মাংসের দোকানে মাংস কাটে। একদম ফালতু বকবি না, রিনি তর্জনী তুলে বলেছিল। বলবো না তো কি, বল। কষাইয়ের মতো এমন তাগড়াই গোপ কেউ রাখে? রিনির রাগই বিড়বিড় করতে থাকে। ড্যাডি ওকে ভীষণ ভালোবাসে, ও নিজেও ড্যাডি বলতে অজ্ঞান। সেই ড্যাডির সম্বন্ধে উল্টো পাল্টা কথা, চুরি মার্কা কানের দোল দোলতে থাকে তার। বাবা লালবাজারে পোস্টিং, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, জানিস? শুনে তো অরিত্র বমকে গেল। খেয়েছে রে, জুটবি তো জোট শেষকালে পুলিশ কর্তার মেয়ে। শালা বাপের চেহারাটাও টিপিক্যাল খচ্চরের মতো, ছবিতে বেশ লম্বা মনে হলো। ফর্সা রং, ভরাট লালচে মাল খাওয়া গাল, জোড়া বুড়ো, তীক্ষ্ণ বাজ পাখির মতো চাউনি। যদিও অরিত্র চেহারাটা একেবারে ফেকলুর মতো ফেলনা নয়, বরঞ্চ একটু পাগলু কাটিং, 6 ফুটের কাছাকাছি হাইট। চেহারায় 6 প্যাক না থাকতে পারে, তবে একেবারে প্যাক খাওয়া নয়, তামাটে রং। চোখ মুখ শাক, লম্বাটে মুখ কিছুটা গ্রিক পুরুষদের মতো। সুই টাই পরা অরিত্রকে দেখলে হলিউডি হিরো মনে হয়। না হলে প্রথম দর্শনেই রিনির মতো মেয়ে প্রেমে ফিদা হয়। বাপের দিক থেকে একেবারেই কমজোরি, যেটুকু ছিলেন তাও বা রইলেন কোথায়? সাদামাটা চাকরি করতেন, ইউনিয়নের লিডার ছিলেন। সারা জীবন দৌড় ঝাঁপ, রিটায়ার করার পর যে একটু সুখ ভোগ করবেন, তাও কপালে জুটল না। অতিরিক্ত সিগারেট টেনে হার্ট লাংসের 12টা বাজিয়ে দুম করে হার্ট অ্যাটাকে মারা গেলেন। এখন ওদের সংসারে, মানে অরিত্র, বিধবা মা আর অরিত্র। সুতরাং অরিত্র বাবু একটু ভাবো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এদিক ওদিক করলেই ফাটুকে। রিনির চাঁদরের বাপের সঙ্গে পাঙ্গা নিতে হলে হাফ সাইজের মন্ত্রী বা ফুল সাইজের এমএলএ এমপির বেটা হতে হবে, যে কিনা অক্লেশে বলতে পারবে, এই হাত মুঝে দিদি গব্বর। তোমার বাপ নেই, তার আবার হাফ ফুল সাইজ, অর্থাৎ সেদিক থেকে তুমি বিগ জিরো। এদিকে অরিত্র জিরোতে মন ভরে না। কে বা চায় এমন খেলায় জিরো স্কোর করতে? ও থামতে চায় না। ও ডান হাতটা রিনির কাঁধে টপকে টপের ফাঁক দিয়ে ঢুকে পড়েছে। বিভাসিকার ফাঁক দিয়ে সুডৌল বুকে স্তনে আঙুল চালায়। ললিপপ রিনি তখন গলে গলে পড়ছিল। বলছিল, এই
বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস। হাতটা সরা না, আমার অস্বস্তি হচ্ছে। অরিত্র আধো আধুরে গলায় বলেছিল, আমার গুরু বলেছেন প্যার করতে হলে সেক্স আসবেই। আর দেখ, প্যার কে হয় তো ডর না কেয়া, এসব লাখো লাখো উদাহরণ দিতে পারি, বুঝেছিস? অসভ্যতাই তো শিখেছিস। হাত সরা বলছি, না হলে খুব খারাপ হয়ে যাবে। আবার খবর রাখ, ঋণের রূপ ও লাবণ্য সৌন্দর্যে সত্যি নেশা আছে। অরিত্র তখন পাগল, ভাবি বড় লোকের ভাবনে একটা আদরে মেয়ে, এই যা হতেই পারে। কিন্তু কিন্তু তো এই ফুলস্টপ পড়ে গেল। অরিত্রর হাত সরিয়ে ভালো ছেলের মতো বসে রইল। বেটা বাপ জানতে পেরে প্রেম রুখে দিলে, জানতে না পারাটাই অস্বাভাবিক। প্রথমত পুলিশের মেজকর্তা, তার উপর মেয়ে ভাবে ড্যাডি তো ऐसा বন্ধুর মতো ড্যাডি, অতএব বলা যেতেই পারে, জানো তো বাবা, ছেলেটা দেখতে দারুণ, নন্দনে সিনেমা দেখতে গিয়ে আলাপ ইত্যাদি। কথা শেষ করতে দেবেন তো? যা কষায় কষায় চেহারা। জীবনে কোনোদিন প্রেম টেম করেছে বলে মনে হয় না, রসকস আছে বলেও মনে হয় না। পিকুলিয়ার মিক্সড ক্যারেক্টার, চুর বাটপা ঠ্যাঙাতে ঠ্যাঙাতে ঠ্যাঙাড়ে হয়ে গিয়েছে। তারপরে ফাটকে পড়ে অরিত্রকে রামকেলানি যে কোনো একটা এভরিথিং মিসিং কেস দিলেই হলো। ঋণী রুখে দাঁড়াতে পারবে তো? হয়তো পারলো, বলল, আমি ওকে ছাড়া বাঁচবো না ড্যাডি, তুমি কি চাও আমি সুসাইড করি ইত্যাদি। কিন্তু ও কি অরিত্রর বিধবা শাস্ত্র নিরীহ মাকে মেনে নেবে? কষ্ট দেবে না তো? মাটা যে বড় ভালো, মায় তো সব কত কষ্ট করেছে এই অরিত্রর জন্য। এটাও তো ঠিক, সব বড়লোকের মেয়েরা মেজাজে রাগী হয় না। শেষকালে সুচিত্রা সৌমিত্রর সাত পাকে বাঁধা হয়ে যাবে না তো? অন্তিমে ছাড়াছাড়ি। ওইটুকু সময়ের মধ্যে 7-5 অনেক কিছু ভাবে। শেষে কনক্লুশন দেখাই যাক, লড়কে লেঙ্গের নিস্তা। এরপরে অরিত্র ঋণের প্রেম তরিয়ে এগোয়। মোবাইল যুগ প্রেমকে ত্বরান্বিত করলো। ফোন এসএমএসের বন্যা ছুটল। ফোনে ফ্লাইং কিস ফ্লাই করে এবং নির্দিষ্ট জায়গায় চুপ করে বসে পড়ে। দার্জিলিং কমলার খোয়ার মতো অরিত্র চমুচষে। পঞ্চমবার মোহর খুঁজে রিনি বলেই দিয়েছে, এই মোহরে ঝর্ণা মাঠে প্রেম করব, অন্যত্র নয়। অরিত্র বলেছিল, দেখো, রান্নার হাত চেঞ্জ করলে যেমন সুস্বাদু লাগে, তেমন প্রেমের প্লেস চেঞ্জ করলেও প্রেমও গভীর হয়। ধরো তুমি আমি গঙ্গাবক্ষে নৌকায় তুলছি, মাথা খারাপ, জলে আমার ভীষণ ভয়, চলবে না। অগত্যা মোহরে ঋণের গায়ে এক অদ্ভুত ভালোবাসার গন্ধ। কাঁচা মাংসের বা আষ্টে নয়, প্রেমে পবিত্রতা সততা থাকলে বোধহয় ভালোবাসার গন্ধ এরকমই হয়। প্রেমে পবিত্রতা সততা থাকলে বোধহয় ভালোবাসার গন্ধ এরকমই হয়। ঋণের মুখে কল কল কথা ঝরছে, এই তোর ল্যাপটপ নেই? অরিত্র একটু বোকা বনে গেল। ল্যাপটপ আজকাল প্রেমের ফার্স্ট প্রায়োরিটি। না রে, নেই, তবে এবারে ভাবছি নিয়ে নেব। হোয়াট? তবে ফেসবুক টুক সব ভোগে? ওহো সিট, দাঁড়া, কটা দিন ওয়েট কর, সব করব। পুরনো বাড়িটা রং টং করি, একটু রিমডেলিং করি, তারপর ল্যাপটপ এসি সব করব। সে কি রে, তোদের বাড়িতে এসি নেই? তাহলে তো খুব কষ্ট হবে রে। আচ্ছা, গরমকালে কি করিস তবে? না রে, সেরকম কোনো অসুবিধা হয় না। পুরনো বাপ ঠাকুরদার আমলের বাড়ি, বড় বড় জানালা দরজা। দোতলায় দক্ষিণের জানালা খুলে দিলে বেশ হু হু করে বাতাস ঢোকে।
বুঝলাম, কিন্তু যখন বাতাস থাকে না, ঘরে পর্দা কাঁপে না, তখন বিশ্বাস কর কিচ্ছু অসুবিধা হয় না। চারিদিকে অনেক গাছপালা আছে, বাতাস না থাকলেও ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। কত পাখি আসে জানিস? একদিন চল না, মা দেখে খুব খুশি হবে। আর কে কে আছি বাড়িতে? বিধবা মা আর আমি। হুম, মায়ের পক্ষে প্লাস পয়েন্ট। মা বলে বড় সংসার একদমই চলবে না, এক ছেলে হবে ব্যাস, নো ননদ নো ঝক্কি ঝামেলা। কিন্তু বলে কিছুটা সময় নেয় রেনি, দুম করে জিজ্ঞেস করে, এই তুই করিসটা কি রে? বেশ তো টাই ফাই বেঁধে হাতে হাল ফ্যাশনের ব্যাগ নিয়ে দেখা করতে আসিস। ভিজিট সেরে ফিরি, সবে তো এই মার কথা শেষ করতে দেয় না রিনি। বলিস কি রে, এই বয়সে ইমারশিপি? রিয়েলি ফ্যান্টাস্টিক। জানিস তো, ড্যাডির আবার পছন্দ ডক্টর, হি শুড হ্যাভ আ ফরেন ডিগ্রি। মা বলে ওসব ডাক্তার ফাক্তার চলবে না, হেভি রিস্ক আজকাল, কেউ মানে না বোঝে না, কথায় কথায় মারধর। তারপর জীবনের প্রাইভেসি বলে কিছু থাকে না, যখন তখন কল। তার চেয়ে আইটি ইঞ্জিনিয়ার ভালো, গোছা গোছা মাইনে, ফরেন ট্যুর। অরিত্র হাঁ, যাস সারা, মালটা ফসকে যাবে। ও মরিয়া। আর তোর কি পছন্দ? আমার কিছুতে আর স্যান্ডউইচ অবস্থা বলতে পারিস। তবে ওসবে আমি বলছি না, ফার্স্ট ক্রাইটেরিয়া শুড বি হ্যান্ডু, অ্যান্ড দেন রিয়েলি আ গুড পারসন। বউকে ভালোবাসবে, সময় দেবে, এবারের সঙ্গে যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়, দ্যাট উড বি আ বোনাস পয়েন্ট। বুঝলি হ্যান্ডু, তুই তো একেবারে ফিট, মেড ফর ইচ আদার। সত্যি বলছিস রিনি? গড প্রমিস? তবে আমি কিন্তু ওই বোনাস পয়েন্টের মধ্যে নেই, বাকি সব খাপে খাপ, পাঞ্চের বাপ, মানে পারফেক্ট ম্যাচিং। বোনাস পয়েন্টের দিকে নেই মানে? মানে এমআর, সিম্পলি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমার পিছনে কোনো সিপিটিপি নেই। এবারে বল। রিন্নি মুখ ফ্যাটকায়, বলে ই বাবা, শেষে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কেসটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে রে। এই যে বললি ওগুলো সব বোনাস, বোনাস ছাড়াও তো জীবন চলে রে। সমস্যা ড্যাডকে নিয়ে রে, কোথায় এমআরসিপি আর কোথায় এমআর। ড্যাডকে কি বলবো বলতো দেখি? তারপরও কিন্তু রেনি অরিত্র গায়ে ঢলে পড়েছিল, কাঁধে মাথা রেখে রঙিন জলের নাচ দেখেছিল, গান শুনেছিল, কত কথা বলেছিল। রাগ করে না হ্যান্ডু সোনা, তোকে আমি ভালোবেসে ফেলেছি রে। মুচুস মুচুস করে চুমু দিয়েছিল। দেখ না, ড্যাডটাকে ঠিক ফিট করে ফেলবো। কোথায় কি ফিট, অরিত্র এখন আনফিট। সেদিনের সঙ্গে ষষ্ঠবার আর দেখা হলো না অরিত্রর। অথচ পঞ্চম সাক্ষাতের পরের দিন দুপুরের দিকে প্রথম ফোন কল করেছিল। চেনা রিংটোন, আমাকে আমার মতো থাকতে দাও বেজেছিল, কিন্তু ওই একবারই ও ধরেনি। পরে যতবার ফোন করেছে অরিত্র, ততবারই নো রিপ্লাই। ব্যস্ত থাকলে নো রিপ্লাই একবার হতে পারে, তা বলে বারবার? কেন ফোন ধরছ না রিনি? অরিত্রর অভিমান হলো, দুঃখ হলো। তবে কি রিনির সমস্তটাই নাটক ছিল? সুন্দর ছেলে দেখে কদিনের মোহে পড়েছিল, তারপরে 5বারের সাক্ষাতেই বুঝে গেছে একে বাড়িতে কিছুতেই মেনে নেবে না। অতএব আলবিদা। পরের দিনও যখন ফোন করে গেল কিন্তু পেল না, তখন অরিত্র ঠিকই করে নিল, ঠিক আছে তুমি তোমার মতো থাকো। কিন্তু বললে কি সব ভোলা যায়? একবার যদি মুখোমুখি হওয়া যেত, কিন্তু মুশকিল। ওর নাম রিনি, আর বাবা লালবাজারের পুলিশ কর্তা। এই ছাড়া অরিত্র আর কোনো খবর জানে না। কোথায় থাকে, ভালো নাম কি, বাবার নামটাই বা কি। বলেছিল সেকেন্ড ইয়ারে পড়ে, কিন্তু কোথায়, কোন কলেজ, কিছুই জানা হয়নি। আসলে ওকে দেখেই অরিত্র সব ভুলে যেত। তখন শুধু কথা আর ইলিবিলি খেলা,
ভাবনা পিছু ছাড়ে না অরিত্রকে। আচ্ছা, এমনও তো হতে পারে ও বোকার মতো ড্যাডকে সব সত্যি বলে দিয়েছে, কিছুটা ওভার কনফিডেন্স নিয়ে। ড্যাড ধরে ফেলেছে সিনেমার বড়লোক বাপেদের মতো মেয়েকে আটকে রেখেছে। অরিত্রর গোমরা থমথমে ছায়ামাখা মুখ দেখে মা বুঝতে পারেন ছেলের মনের ব্যথার কথা। সব শুনে টুনি মা বলেন, ওসব ভুলে যা, কম বয়সে এসব হয়ে থাকে, মানুষ ভুলেও যায়। অরিত্র বলে, আসলে মা, আমার চিন্তা রিনিটাকে নিয়ে। ওর বাবা যা কষায়, ঠিক মেয়ের উপর টর্চার করছে। আর ও তো বাপেরই মেয়ে, একরোখা জেদি। আমি সরে যাব ঠিক কথা, কিন্তু ও আবার কিছু করে বসবে না তো। মা বলেন, পুরুষ হয়েছিস, ওর বাবাকে খুঁজে বের করে সব খুলে বলো, দেখবি সব ঠিক হয়ে যাবে। মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, উল্টে বোঝাবেন। ঠিকই তো, অরিত্র তা হতে দিতে পারে না, বরং ওর ড্যাডকে লালবাজারে খুঁজে বের করে নিজের দোষ স্বীকার করা অনেক ভালো। খেয়েছে, যদি পেটাই, পেটাকে, যাক, যাওয়া তো যাক। খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো অবস্থা। অত বড় বিল্ডিংয়ে হাজার একটা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, অরিত্র নামটাও জানে না, খুঁজে বের করবে কি করে? তবে ওই কসাই মার্কা চেহারা একজনেরই আছে। আর ওই ঝোলাগো গেটে সাদা পোশাকের কপু লেখা পুলিশকে চেহারা বর্ণনা দিয়ে আবিষ্কার করলো ভদ্রলোকের নাম কপোতক্ষ রুদ্র। কোথায় বসেন তাও জেনে নিল, খাতায় এন্ট্রি ফেন্ট্রি করে এবং রুদ্র স্যারের ভারবার পারমিশন পেয়ে তবেই দেখা করা ছাড়পত্র পেল। আফটারঅল টাই বাঁধা ঝকঝকে পোশাকের অরিত্রকেও তো কেউ কেটাই দেখায়, আর কেউ কেটা ওই শেয়াল লেজের গোঁপে ধ্যাবড়া মতন মুখটা চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো। দরকার নেই হিরো সেজে, কেটে পড়াই ভালো। কিন্তু দেখতে দেখতে ঘরটা এসে গেল। রুদ্র স্যার একাই ছিলেন, টুলে বসা হাবিলদারও ছেড়ে দিল। অরিত্রর আর পালানো হলো না। বেশ বড় সড়ো ঘর, রুদ্র সাহেব বসে, সামনে বড় সেক্রেটারিয়েট টেবিল, অনেকগুলো ফোন, জানলায় শৌখিন পর্দা, এসি দাপটে ঘর ঠান্ডা। ঠান্ডা মেরে আছেন দেওয়ালের গান্ধী, নেতাজি, ইন্দিরা। অরিত্রও প্রায় ঠান্ডা। কি বলবে, আপনার মেয়ে রিনিকে ভালোবাসি, ভাবনায় ছেদ পড়লই গমগমে গলা। আমার কাছে কেন, কি ব্যাপার? আমি মানে অরিত্র, রিনির মানে বন্ধু। দুটো শুনে উনি নড়ে চড়ে বসলেন। আমাকে চিনলে কি করে? না স্যার, রিনির সঙ্গে আপনার ছবিটা দেখেছি, তখনই বলেছিলাম কি সুন্দর মেয়েধীন বুদ্ধিদীপ্ত ম্যানলি ফিগার। একটু কত কত রুদ্র সাহেব, বাড়িটা কোথায়, কোন থানার আন্ডারে? আগে স্যার, ঠাকুরপুকুর থানা। স্যার, আমাকে কারোতে পুরুন, আপত্তি নেই। দোষটা আমার, বামন হয়ে চাঁদে হাত দিয়েছিলাম। ওর কোনো দোষ নেই, বড় ভালো মেয়ে স্যার, ওকে শাস্তি দেবেন না, কথা দিচ্ছি ওর জীবন থেকে সরে যাব। প্রেম উতলে উঠছে মনে হচ্ছে। উফ, হ্যাঁ স্যার, বাড়িতে আমি মাকে বলেছি। স্বগতোক্তি করেন কপোতক্ষ রুদ্র, মানে চপ। তুমিই তাহলে সেই কালপিট। জানো তোমাকে আমি কি করতে পারি, কত রকম চার্চে ফেলতে পারি? অরিত্র ঠান্ডাতেও ঘামতে থাকে, টাইয়ের নটের উপর কণ্ঠিটা নাড়াতে থাকে। তা পারেন স্যার, তবুও বলছি, বাড়িতে বিধবা মা আছেন। ও, বাড়িতে বিধবা মা তুমি? হ্যাঁ স্যার। মাকে এর মধ্যে জড়াবেন না, মা খুব সাদাসিধে ভালো মানুষ। গুড। তা মা এত সাদাসিধে, বেটা এত খচ্চর কেন? পুলিশের নিজস্ব ভাষা প্রয়োগ হচ্ছে। অরিত্র মাথা নিচু করে বসে থাকে। বাড়িটা নিজের তো? হ্যাঁ স্যার, পৈতৃক বাড়ি। গুড।
বাড়িটা রিমডেলিং করেছো? হ্যাঁ স্যার, করব। আই অ্যাপ্রিসিয়েট ইউর গুড জেস্টার। মেয়েটাকে ফাঁসিয়ে এখন কেটে পড়ার ধান্দা করছো? রাস্কেল, ফোন করনি কেন? স্যার, করেছিলাম, সুইচ অফ। ভাবলাম ও সম্পর্ক রাখতে চায় না। ফোনটা চুরি গেলে সুইচ অফ করে দেয়, জানো না? চুরি হয়েছে? বিশ্বাস করুন, জানি না। চাপ, কাওয়ার্ড কোথাকার। আমি ওকে পুরনো নাম্বার সিম কার্ড চেঞ্জ করতে বলেছি। পুলিশের লোক আমরা, অনেক সাবধানে থাকতে হয়, বোঝো না? ওই পুরনো নাম্বার নিয়ে কোথায় কোন বিপদে পড়ে তা ঠিক আছে? উনি বলতেই থাকেন, আমার মেয়েটা কদিনের কি হার করে ছেড়েছো জানো? আমার মেয়েকে কষ্ট দেবে আর আমি ছেড়ে দেবো ভেবেছো? অরিত্রকে অবাক করে দিয়ে গম্ভীর গলায় বললেন, নতুন নাম্বারটা নোট করে নাও, এক্ষুনি ফোন করবে। অরিত্র মোবাইলে নাম্বারটা দ্রুত সেভ করে নিল। যাও। অরিত্র এখন গেটের বাইরে। জয় গুরু। কিন্তু কপালে ভাঁজ। এমআরসিপি কেসটা কি রিনি জানিয়েছে? কে জানে, ও পরে দেখা যাবে। মোবাইলে বোতাম টিপতে শুরু করলো। হ্যালো, হ্যালো রিনি। বন্ধুরা, গল্পটি আজ এখানেই সমাপ্ত হলো। আপনারা একটু কষ্ট করে শুনবেন, কারণ গলা শুনে তো বুঝতেই পারছেন গলার অবস্থা এখনও ভালো না। এখনও পর্যন্ত শরীর ঠিক হয়নি, গলার তাই এখনও ঠিক হয়নি এখনও। আপনারা একটু কষ্ট করে শুনবেন। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, নমস্কার।